গ্রামটার নাম লিটল হ্যাংলেন। দীর্ঘদিন থেকে গোপনে গ্রামের লোকদের বয়ে বেড়াতে হচ্ছে অস্বস্তি আর চাপা ভয়। ওই অশান্তি ও অস্বস্তির কারণ একটা পোড়া বাড়ি। গ্রামের মানুষ ওই বাড়িটাকে এখনও ডাকে রিডেল হাউস বলে। গ্রাম থেকে দূরে পাহাড়ের চূড়ায় একলা দাঁড়িয়ে থাকা বাড়িটার নাম চিরদিন ধরেই রিডেল হাউস। অনেক অনেক দিন আগে, প্রায় 50 বছর তো হবেই, ওই বাড়িতে বাস করত রিডেল পরিবারের লোকেরা। বাড়িটায় তখন কত যে জৌলুস ছিল। আলো ছিল, জানালায় ছিল সুন্দর ঝকঝকে কাচ, আর বাড়ির ভেতরে ছিল আনন্দ, হুল্লোড়, ফুর্তিতে ডগমগ বাসিন্দারা। এই সব কিছু নিয়ে কতদিন আগে রিডেল হাউস পাহাড় চূড়ায় একা বসে বসে চেয়ে থাকত পুরো গ্রামটার দিকে। রিডেল হাউস থেকে পুরোটা গ্রাম, এই মাথা থেকে ও মাথা পরিষ্কার দেখা যেত। এখন রিডেল হাউস শুধু নামেই বাড়ি, ভেঙে চুরে একাকার, পোড়ো আর ভুতুড়ে। অনেক ঘরের দরজা জানালা উধাও, অনেক অনেক জায়গায় ছাদের টালি ভেঙে চুরে ছিন্ন ভিন্ন। মেঝে ফেটে ফেটে গজিয়েছে নানা রকম গাছ, বুনো আইভিলতা ঢেকে দিয়েছে বারান্দার কারুকাজ। হায়রে, এক সময়ের সেই ঝকঝকে তকতকে সুন্দর আর আনন্দ হাসিতে ভরা রিডেল হাউসের এখন কি ভয়ানক দশা। স্যাঁতস্যাঁতে, নিস্তব্ধ, পোড়া আর ভয় জাগানো। এখন রিডেল হাউসের দিকে চোখ পড়লেই গা ছমছম করে ওঠে। সেটা রাতের বেলায় হোক কি দিনে, ওটার দিকে চোখ পড়লেই ভয়ে বুক ধক করে ওঠে। গ্রামের বুড়োদের হাতে এমনিতেই কাজকর্ম কম থাকে, সারাবেলা ভরে খালি গল্পগুজব করে তারা। এই কথা সেই কথার মধ্যে মধ্যে ঠিকই রিডেল হাউসের কথা এসে পড়ে। অনেক দিন আগে কি ঘটেছিল ওই বাড়িতে, সেই কথা ঘুরে ফিরে এসে পড়বেই তাদের গল্পে। এই যে গ্রামের লোকেরা রিডেল হাউসকে মাঝে মাঝেই ডাকে ভূতের বাড়ি বলে, সে তো বিনা কারণে নয়। বাড়িটাতে ভয়ঙ্কর একটা অশুভ ব্যাপার ঘটেছিল তো 50 বছর আগে। সেটা ছিল 50 বছর আগের এক গ্রীষ্মের সকাল। সেই সকালে খুব ভয়ঙ্কর খারাপ ঘটনা ঘটেছিল, যদিও গ্রামের কেউই জানে না আদতে কি ঘটেছিল এবং কিভাবে ভয়ঙ্কর খারাপটা ঘটেছিল। কিন্তু ওই বিষয়ে কথা বলার সময় আচ্ছা এক গল্প বানিয়ে ফেলে প্রত্যেকে, যে যার মতো, যেমন ইচ্ছে তেমন গল্প। তবে নিজেরা যা জানে তা হলো, গ্রীষ্মের এক ভোরে বাসার কাজের মেয়েটা ঘরদোর সাফ করার জন্য দরজা ঠেলে ড্রয়িং রুমে ঢুকে দেখে সর্বনাশ হয়েছে রিডেল হাউসের সকলের বলতে তো ছিল মোটে 3 জন, মরে পড়ে আছে মেঝের উপরে। সকলকে এইভাবে মরে পড়ে থাকতে দেখে মেয়েটা ভয়ে হিম চিৎকার দিতে দিতে দিশেহারা হয়ে ছোটা ধরে। ওর চিৎকারে আকাশ বাতাস পর্যন্ত ভয় কেঁপে ওঠে। গ্রামবাসীরা তো বটেই, কী যে ভয়ঙ্কর কথা মেয়েটা শোনায় সকলকে। শোনো শোনো, দেখি কি। মুনিবদের 3 জনেরই চোখ হা করে খোলা, যেন ভয় পেয়েছিল কিছু দেখে খুব খারাপ কিছু হবে। নয়তো চোখ এমন হা করা থাকে মরা মানুষের। হায় হায় রে, এমন লোকেরা পড়ে আছে ঠান্ডা মেঝের ওপর, ডিনারের জামা কাপড়ও পাল্টায়নি একজন। ও ঈশ্বর, কোন জিনভূত এসেছিল কে জানে। ওরে মা রে, এই মরার দৃশ্য জীবনেও ভুলতে পারবো না। ও ঈশ্বর। যথারীতি পুলিশকে খবর দেওয়া হলো। সেই অদ্ভুত ঘটনায় লিটল হ্যাংলেটনের সবাই শুধু মানসিক আঘাতে নয়, ভয়, ভাবনা ও কৌতূহলে, অকথিত উত্তেজনায় থমথম করতে লাগলো। কিন্তু সত্যি কথা বলতে কি, গ্রামের সকলেই লোক দেখানো দুঃখ প্রকাশ করল। অন্তরে অন্তরে গ্রামের লোকেরা কেউ রিডেল হাউসের লোকদের পছন্দ করত না। এক কথায় তারা ছিল অতিমাত্রায় অপ্রিয়। পরিবারের মিস্টার এবং মিসেস রিডেল খুব ধনী ছিলেন শুধু নয়, ছিলেন অত্যন্ত অহংকারী ও অসংস্কৃত, অসভ্য। তাদের একমাত্র ছেলেও তাই।
অনেকের মতে টিম ছিল বাপ মায়ের চেয়েও বেশি অহংকারী, অসভ্য। গ্রামের লোকেরা সুস্থ সকল 3 জন মানুষের ওই রকম মৃত্যু ভাবা যায় যে সাধারণ মৃত্যু নয়, তা তারা একেবারে নিশ্চিত। একই রাতে 3 জনের এই অস্বাভাবিক মৃত্যু। গ্রামের মদশালা হ্যাংম্যানে সে রাতে মদমাতালদের ভিড়ে জমজমাট, হই হুল্লোড়, কিন্তু সকলের মুখে একই প্রশ্ন, কে খুনি? কেনই বা ওদের খুন করা হলো? আড্ডা আরও জমে উঠল যখন রিডালদের কুক হঠাৎ পানশালায় নাটকীয়ভাবে ঢুকল। ওরা তখন বসে বসে আগুন পোহাচ্ছিল। ও এসে সকলের সঙ্গে আড্ডায় যোগ দিয়ে বলল, ফ্রাঙ্ক ব্রাইস নামে একজন খুনের জন্য ধরা পড়েছে। কেউ কেউ বলে ওঠে, ফ্রাঙ্ক? না, আমাদের বিশ্বাস হয় না, হতেই পারে না। ফ্রাঙ্ক ব্রাইস রিডালদের বাগানের মালিক। ও রিডাল হাউসের মাঠের কোণে একটা কুঁড়ে ঘরে থাকত। যুদ্ধে শত্রুদের গুলি লেগে একটা পা শক্ত হয়ে গেছে। একেবারেই নিরীহ গোবেচারা মানুষ। ও লোকজন ভিড়ভাট্টা গোলমাল এড়িয়ে চলত। যখন থেকে রিডালরা ওই বাড়িতে এসেছে তখন থেকেই ও বাগানের মালির কাজ করত। স্বভাবতই যারা পাবে মদ খাচ্ছিল, হই হুল্লোড় করছিল, তারা আরও কিছু খবরের আশায় আঁকিয়ে বসল। পানশালা আরও সরগরম হয়ে উঠল। মিস্টার রিডাল কিম্ভূত কিমাকার ছিল। এক মহিলা 4 বার সেরি খাবার পর কৌতূহলী গ্রামবাসীদের বলল, মিশুক, আমি ওকে 1 বোতলের জায়গায় 100 বোতল মদ অফার করতাম, যদিও ভদ্র ভালো মানুষ হতো, কারো সঙ্গে কখনো মিশতই না। এখন? পানশালায় এক মহিলা বলল, যুদ্ধের সময় ফ্রাঙ্ক দারুণ কষ্টে দিন কাটিয়েছে। ফিরে এসে একটা ছোটোখাটো কাজে নিরিবিলি থাকতে চাইছিল। তার মানে এই নয় যে। কুক জোর গলায় বলল, দরজার চাবি তো ওর কাছেই থাকতো। তাহলে? আমি ভালো করেই জানি পেছনের দরজার ডুপ্লিকেট চাবি ওর কাছে থাকতো। কেউ তো দরজা ভেঙে ঢোকেনি রাত্রির বেলায়, জানালাও ভাঙা ছিল না। আমরা যখন সবাই ঘুমোচ্ছি তখন ফ্রাঙ্ক চুপি সেরে দরজা খুলে কাজটা সেরেছে। গ্রামের লোকেরা পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলো। একজন ঘোঁত ঘোঁত করে বলল, ওই লোকটা দারুণ বিশ্রীভাবে তাকায়, দেখলে হাড়পিত্তি জ্বলে যায়। দোকানের মালিক বলল, আমায় যদি তার কারণ জিজ্ঞেস করো তো আমি বলবো, যুদ্ধ ওকে অদ্ভুত এক মানুষে পরিণত করেছে। এক মহিলা দারুণ উত্তেজিত হয়ে বলল, আমি কিন্তু সবসময় ফ্রাঙ্কের খারাপ দিকটা দেখি না। দেখি, তুমি বলো ডট। ডট মাথা নেড়ে বলল, দারুণ বদরাগী। আমার মনে আছে ও যখন ছোট ছিল। পরের দিন সকালে লিটল হ্যাংলেটনের কেউ বিশ্বাস বা সন্দেহ করতে চাইল না যে রিডল পরিবারকে ফ্রাঙ্ক খুন করেছে। লিটল হ্যাংলেটনের সংলগ্ন শহর গ্রেট হ্যাংলেটনের স্যাঁতস্যাঁতে অন্ধকার নোংরা পুলিশ স্টেশনে ফ্রাঙ্ক ক্রমাগত বলতে লাগলো, ও খুন করেনি, নির্দোষ, নিরপরাধ। যেদিন রাতে রিডলরা খুন হয়, ও একজন অচেনা অল্প বয়সী ছেলেকে ও মাঠে দেখেছিল। রোগাপটকা চেহারা, মাথার চুল কালো। ও দেখলে কি হবে, গ্রামের লোকদের কারো চোখে পড়েনি সেই চেহারার ছেলে। পুলিশ বলল, নানারকম সব গল্প ফাঁদছে ফ্রাঙ্ক। যখন ওই রকম অবস্থায় ফ্রাঙ্ক সম্বন্ধে ওইসব কথাবার্তা চলছে, তখন থানাতে পোস্টমর্টেম রিপোর্ট এলো। তারপরই সব গুজবের অবসান। সব কিছু বদলে গেল। পুলিশ এর আগে ওই রকম অদ্ভুত অস্বাভাবিক রিপোর্ট কখনো পায়নি। একদল চিকিৎসক 3টি মৃতদেহ পরীক্ষা করার পর একমত হয়েছে যে ওদেরকে কেউ বিষ খাওয়ায়নি, অস্ত্র দিয়ে আঘাত করেনি, গলা টিপে বা শ্বাসরুদ্ধ করে হত্যা করেনি। তাছাড়া আরও জানিয়েছে রিডলদের স্বাস্থ্য খুবই ভালো ছিল। তবে একটা সিদ্ধান্তে এসেছে। মৃতদেহের চেহারা দেখে মনে হয় মিস্টার এবং মিসেস রিডল আর এদের পুত্র ভয়ঙ্কর ভয় পেয়েছিলেন এবং সেই ভয়েই খুব সম্ভব তাদের মৃত্যু হয়েছে। কেউ তাদের হত্যা করেনি। রিপোর্টের শেষাংশ পড়ে পুলিশরা হতভম্ব হয়ে যায়। আজ পর্যন্ত কেউ ভয় পেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এমন কথা ওরা কখনো শোনেনি। রিপোর্টে যখন ফ্রাঙ্ক রিডলদের হত্যা করেনি জানা গেল,
তখন বাধ্য হয়ে পুলিশ ওকে ছেড়ে দিল। রিডালদের লিটল হ্যাংলেটনের চার্চের উঠানে কবর দেওয়া হলো, কিন্তু ওদের কবর কিছুদিন সকলের কাছে একটা কৌতূহলের খোরাক হয়ে রইল। আরও সকলে আশ্চর্য হলো যখন ফ্রাঙ্ক বাগানের এক কোণে ওর ছোট কুটিরেই ফিরে এসে থাকতে শুরু করলো। হ্যাংম্যান পানশালায় ডট বলল, আমি নিশ্চিত করে বলতে পারি ওই বাগানের মালিটা রিডালকে খুন করেছে। পুলিশ বা ডাক্তাররা কি বলছে তা আমি মানি না। লোকটার যদি সত্যি সত্যি সভ্যতা, দ্রতা, জ্ঞান থাকে তাহলে ওর ওখান থেকে চলে যাওয়া উচিত, কারণ ও জানে, আমরাও জানি, ও খুন ও করেছে। তারপর রিডাল হাউসে যারা বাড়িটা কিনে থাকতে লাগলো, ফ্রাঙ্ক তাদের মালি হয়ে কাজ করতে লাগলো। কিন্তু বেশি দিন কোনো পরিবার ওখানে টিকতে পারতো না। ফ্রাঙ্ক যে এর কারণ তা নয়, যারাই ওর বাড়িতে থাকতে এলো তারা সেই বাড়িটায় কেমন যেন বিশ্রী একটা গা ছমছমে ভাব, কিছু একটা বিপদ হতে পারে এই আশঙ্কায় আর সেখানে থাকতে চাইল না। যারাই মনের আনন্দে থাকতে আসে ভয়ে ভীত হয়ে চলে যায়। এখন সেই ভূতের বাড়িটা একজন ধনী লোক কিনলেও সেখানে তিনি থাকেন না, না থাকলেও অন্য কাজেও ব্যবহার করেন না। গ্রাম অঞ্চলের বাড়ি, নানা লোকে নানা কথা বলতে লাগলো, যার যা মনে আসে তাই বলতে লাগলো। ভদ্রলোক সেখানে বাস না করলেও ফ্রাঙ্কিকে তার চাকরি থেকে ছাড়ালেন না। বাড়ির আশপাশ পরিষ্কার, বাগান পরিচর্যার জন্য ওকে রেখে দিলেন। তবে ফ্রাঙ্ক আর আগের মতো চটপটে নেই, বৃদ্ধ হয়েছে, বয়স ৮০ ছুঁই ছুঁই। কানে শুনতে পায় না শুধু নয়, শুকিয়ে যাওয়া পাটা আরও শুকিয়ে গেছে, ঠিকমতো চলাফেরা করতে পারে না। তাহলেও সকলে দেখতে পায় ও নিয়মিত গাছপালায় ফুলের বাগানে জল দিচ্ছে, আগাছা পরিষ্কার করছে। গাছপালায় জল দেওয়া, বাগানের আগাছা উপড়ে ফেলা, এসব কাজ ছাড়াও ছেলেমেয়েরা ওকে দেখে পাথর, ঢিল ইত্যাদি ছুঁড়ে বাগান অপরিষ্কার করে, সেগুলো ওকে সাফ করতে হয়। শুধু বাগানে নয়, রিডাল হাউসের জানালা খোলা থাকলে সেখান দিয়ে ঘরের মধ্যে ঢিল পাটকেল ছোড়ে। তাছাড়া বাগানের অতি পরিশ্রম করে তৈরি করা মসৃণ ঘাসের জমিতে মনের সুখে সাইকেল চালায়। মাঝে মধ্যে সাহস করে ছেলেমেয়েগুলো রিডাল হাউসের জানালা টপকে বা দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে। ছেলে মেয়েগুলো ফ্রাঙ্কের এই অতি পরিশ্রম করে বাগান ও ঘরবাড়ি পরিষ্কার করে রাখার কোনো মূল্যই দেয় না। সুযোগ পেলে নানা রকমের নোংরা করে আর বৃদ্ধ ফ্রাঙ্ককে ভেঙায়। ও যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ওদের তাড়াবার জন্য লাঠি নিয়ে তাড়া করে, তখন ওরা আরও ভেজায়। বেচারা ফ্রাঙ্ক ভালো করে হাঁটতে পারে না, ওদের ধরবে কেমন করে? ফ্রাঙ্ক জানে ওইসব ছেলেমেয়েরা ওদের মা বাবার মতোই মনে করে সে রিডালদের হত্যা করেছে। সে কথা মনে করে ওকে অত্যাচার করে। তো একদিন আগস্ট মাসের গভীর রাতে কিছু অদ্ভুত রকমের শব্দ শুনে ওর ঘুম ভেঙে গেল। ওর কুটির থেকে রিডেল হাউসের ভেতরে এমন এক অদ্ভুত জিনিস দেখল। সেটা দেখার পর ও মনে মনে হাসল, ভাবল ছেলে মেয়েগুলো তাহলে ওকে আরও জ্বালাতন করার জন্য ওইসব ভয় দেখানোর কাণ্ডকারখানা করছে। লিটল হ্যাংলেটনের আপামর জনসাধারণ নিশ্চিত যে রিডালদের ফ্রাঙ্ক হত্যা করেছে, হত্যা করার শাস্তিও পাচ্ছে। শুধু অদ্ভুত এক জিনিস ফ্রাঙ্ক দেখল তা নয়, দেখার পর ওর পায়ে ভীষণ যন্ত্রণা শুরু হলো। মাঝে মাঝে ব্যথাতে ওর ঘুম ভেঙে যায়। তাহলেও সেদিনের ব্যথাটা ছিল অতি তীব্র। ও বিছানা থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরে ঢুকে গরম জল করে সেঁক দেওয়ার জন্য উনুনে জল বসালো। হট ওয়াটার ব্যাগে সেঁক দিয়ে যদি হাঁটুতে শক্ত হয়ে যাওয়া স্থানে ব্যথা কমে সেই আশায়। গরম জল হয়ে গেলে ফ্রাঙ্ক সিঙ্কের সামনে দাঁড়িয়ে হট ওয়াটার ব্যাগে জল ঢালতে ঢালতে জানালা দিয়ে রিডেল হাউসের দিকে তাকালো। দেখলো দোতলার ঘরের জানালা দিয়ে আলো ঠিকরে পড়ছে। ফ্রাঙ্ক বুঝতে পারল দুষ্ট ছেলেমেয়েগুলো বাড়ির মধ্যে ঢুকে কম পাওয়ারের বাতিতে অন্ধকার অন্ধকার ভাব দেখে ঘরের ভেতরে যে ঢুকে ফায়ারপ্লেসে কাঠ জ্বালিয়েছে। কাঠের আগুনের আলো দপদপ করে জ্বলছে, তারই আলো। ওর কোনো টেলিফোন নেই, থাকলেও ও পুলিশকে খবর দিত না।
রিডলদের খুন হবার পর অহেতুক ধরে নিয়ে যাওয়ার অপমানের ঘা এখনও দগদগ করে জ্বলছে। পুলিশকে ও একটু বিশ্বাস করে না। ও কেটিলিটা রেখে যত তাড়াতাড়ি পারে ব্যথা পা নিয়েই দোতলায় উঠে ব্যাপারটা কি জানার জন্য মরচে ধরা চাবির গুচ্ছ নিয়ে কিচেনে এসে রাতের পোশাক ছেড়ে প্যান্ট শার্ট পরে ওয়াকিং স্টিকটা হাতে নিয়ে রিডেল হাউসের দিকে চলল। সদর দরজা দেখে ওর মনে হলো না কেউ বা কারা দরজা ভেঙে ঢুকেছে। জানালাগুলোও তাই। ফ্রাঙ্ক খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পেছনের দিকে গেল। আইভি লতায় ঢাকা একটা দরজা অনেক হাতড়াবার পর খুঁজে পেল। ও মরচে ধরা চাবির গুচ্ছ থেকে একটা চাবি বার করে বন্ধ দরজাটা কোনো রকম শব্দ না করে খুলল। তারপর গুহার মতো নিকষ কালো অন্ধকারে কিচেনে ঢুকল। রিডেলদের মৃত্যুর পর এই প্রথম গুহার মতো অন্ধকার আর দুর্গন্ধে ভরা রান্নাঘরে ও ঢুকল। রান্নাঘর থেকে দরজা খুলে হলঘরে যেতে একটু অসুবিধা হলো না। সমস্ত হলঘরটা যেন ঠান্ডা, তেমনি অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। মেঝেতে পুরো করে ধুলো আর ধুল জমেছে। কার্পেটের মতো পুরো ধুলোর উপর দিয়ে চললে পায়ের শব্দ শোনা যায় না। হলঘরের বড় বড় জানালাগুলো খোলা থাকলে স্যাঁতস্যাঁতে ভাব থাকতো না। হলঘর থেকে ফ্রাঙ্ক সিঁড়ির মুখে দাঁড়িয়ে উপরে তাকালো। কারা যেন সেই ঘরের মধ্যে ফিসফিস করে কথা বলছে, চলাফেরা করছে। ও ঘরের ভেতরে না ঢুকে করিডরে দাঁড়িয়ে রইল। ঘরের মধ্যে যে কাঠের আগুনটা জ্বলছে সেটা কড়কড় শব্দ করে জ্বলছে। ফ্রাঙ্ক ঠিক বুঝতে পারল না এসব অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা কেমন করে হচ্ছে, কারাই বা করছে। আশ্চর্য হবারই কথা। হঠাৎ ও সচকিত হয়ে গেল দু একজনের চাপা কণ্ঠস্বর শুনে। গলার স্বরটা শুধু চাপা নয়, কেমন যেন ভীতিকর। মাই লর্ড, আপনি যদি এখনও তৃষ্ণার্ত থাকেন, বোতলে আরও কিছু বেঁচে আছে। প্রশ্নের জবাবে অন্য কেউ শিরশির গলায় বলল পরে। গলার স্বরটা অতি তীক্ষ্ণ, এত ঠান্ডা যে মনে হলো বরফের পাহাড় থেকে ঠান্ডা বাতাস দুরন্ত গতিতে বয়ে আসছে। অব্যক্ত এক ভয়ে ফ্রাঙ্কের সমস্ত শরীর কাঁপতে লাগল। মাথার চুল গায়ে কাটা দিয়ে উঠল। ওয়ার্মটেল, আগুনের কাছে এসে বসো। ফ্রাঙ্ক দরজার দিকে কান খাড়া করে রইল, আরও কি বলে শোনার প্রতীক্ষায়। তারপর শুনতে পেল বোতল খোলার শব্দ। শব্দ করে সেটা কোনো একটা সমতল জায়গায় রাখার খট শব্দও। তারপরেই একটা ভারী চেয়ার টেনে আনার শব্দ। বাইরে থেকে ফ্রাঙ্কের চোখে পড়ল একজন বেঁটে মতো লোক। সেই চেয়ারটা কাঠের আগুনের কাছে রাখল। পিছন ফিরে ছিল বলে ফ্রাঙ্ক লোকটার মুখ দেখতে পেল না। লোকটার পরনে বিরাট একটা ঢলঢলে কালো রঙের আলখাল্লার মতো পোশাক, মাথার মাঝখানে গোলমতো টাক। ও সামান্য সরে যাওয়াতে ওকে আর দেখতে পেল না। নাগিনী কোথায়? আবার সেই হিমশীতল কণ্ঠস্বর। লর্ড, আমি বলতে পারছি না। গলার স্বর ওর কাঁপছে। মনে হয় ও বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। আমি শুতে যাবার আগে ওর সব দুধ দুইয়ে নেবে ওয়ার্মটেল। রাত্রে আমার দুধ খাবার প্রয়োজন হতে পারে। অনেকটা পথ সফর করে আমি অতিশয় ক্লান্ত। আরও কিছু শোনার আশায় দরজার গোড়ায় কান খাড়া করে দাঁড়িয়ে রইল। সামান্য সময় নীরব থেকে বেটে ওয়ার্মটেল বলল, লর্ড, আমরা এই বাড়িতে আর কয়দিন থাকবো দয়া করে বলবেন? সেই হিমশীতল স্বর। সপ্তাহখানেক বা আর কিছুদিন বেশিও হতে পারে। জায়গাটা মোটামুটি মন্দ নয়, আরামদায়ক। তাছাড়া আমাদের পরিকল্পনা এখনও তেমন এগোয়নি। কিডিচ ওয়ার্ল্ড কাপ খেলা শেষ হবার আগেই আমাদের এখান থেকে চলে যাওয়ার বোকামি হবে। ফ্রাঙ্ক কানের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে ময়লা পরিষ্কার করার জন্য ঘোরাতে লাগলো। ওরা আর কি বলে শোনার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল। তবে কিডিচ কাপ খেলা হবে শুনেছে। কিডিচ তো কোনো শব্দ নয়, অদ্ভুত নাম। এর আগে কখনো সে শোনেননি। লর্ড, কিডিচ ওয়ার্ল্ড কাপ, বেটে ওয়ার্মটেল বলল। ফ্রাঙ্ক আরও ঘন ঘন কান খোঁচাতে লাগলো। আমায় ক্ষমা করবেন, ঠিক বুঝতে পারলাম না। ওয়ার্ল্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত
কেন আমাদের থাকতে হবে? মূর্খ, তুমি জানো না ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে সারা পৃথিবী থেকে জাদুকররা আসছে। জাদু মন্ত্রণালয়ের প্রতিটি কর্মীদের অসম্ভব ব্যস্ত থাকতে হবে। সে সময় তাদের লক্ষ্য রাখতে হবে সকল ধরনের অস্বাভাবিক কাজের উপর, চেকিং, ডবল চেকিং, মাগলদের প্রকৃত পরিচয়পত্রের উপর। মাগলরা যেন বুঝতে না পারে কি হচ্ছে, সেজন্য তাদের অতিমাত্রায় ব্যস্ত থাকতে হবে। আর সে সময়টার জন্য আমরা অপেক্ষা করব। ফ্রাঙ্ক কান পরিষ্কার করা বন্ধ করল। ও খুব পরিষ্কারভাবে শুনেছে জাদুকর, মাগল, জাদু মন্ত্রণালয়। ওর মনে হলো ওদের কথাবার্তা খুবই গোপনীয়, তবে গুপ্তচর আর অপরাধী কথা দুটো খুবই পরিচিত। ফ্রাঙ্ক দরজার গোড়া থেকে চলে না গিয়ে আরও কিছু শোনার প্রতীক্ষা করতে লাগলো। ভালো করে দাঁড়াবার জন্য কাঠের লাঠিটা শক্ত করে ধরে রইল। ওয়ার্মটেল অসহায়ের মতো বলল, তাহলে লর্ড, আপনার সিদ্ধান্ত নড়চড় করছেন না? সেই হিমশীতল কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক আর ঘৃণা ভরা। ওয়ার্মটেল, তুমি তো জানো আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হয় না। ওয়ার্মটেল যেন হাল ছেড়ে দিয়েছে। হতাশার সুর। লর্ড হ্যারি পটার ছাড়াও তো কাজ সম্ভবপর হতে পারে। আর কোনো সারা শব্দ নেই। ওরা যেন ঘর থেকে চলে গেছে। কিন্তু নীরবতা ছিল ক্ষণিকের। তারপরই ও শুনতে পেল আরও কঠিন, আরও নির্মম স্বরে, কি বললে হ্যারি পটার ছাড়া? তারপরে নরম সুর, ও তাই লর্ড, ছেলেটির ভালো মন্দের কথা ভেবে কিন্তু আমি বলছি নে, ওয়ার্মটেল বলল। তারপরই একটু উঁচু গলায়, ছেলেটা তো আমার কেউ হয় না, একেবারে কেউ নয়। তবে আমি বলছিলাম ওর বদলে যদি আমরা অন্য কোনো জাদুকরি অথবা জাদুকর, যে কোনো জাদুকর দিয়ে যদি কাজ করাই, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আমাকে যদি 2-1 দিনের ছুটি দেন। আপনি তো জানেন আমি খুব ভালোভাবেই ছদ্মবেশী থাকতে পারি। 2-1 দিনের মধ্যে একজন উপযুক্ত লোককে আমি নিয়ে আসব। অন্য এক জাদুকরকে আমি বহাল করতে পারি, সে কথা সত্য, ওয়ার্মটেল বলল। উপযুক্ত কথা বলেছেন। আমি খুবই নিশ্চিত হলাম। হ্যারি পটারকে আনা খুবই কষ্টকর। তাছাড়া ও দারুণ নিরাপত্তার মধ্যে রয়েছে। ও বুঝেছি, তাই তুমি ওর বদলে অন্য কাউকে নিয়ে আসতে চাইছো। আমার মনে হয় আমার কাজ করতে আর তোমার ভালো লাগছে না, তাই না ওয়ার্মটেল? এটা কি তোমার আমাকে ছেড়ে যাবার একটা পরিকল্পনা? লর্ড, আপনাকে কি কখনো আমি ছেড়ে যেতে পারি? মিথ্যে কথা বলবে না, লর্ড সাপের মতো হিস হিস করে বলল। শোনো ওয়ার্মটেল, তুমি আমার কাছে ফিরে এসে যেন খুবই ভালো করেছো, এই রকম আমার মনে হচ্ছে। আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না। আমার দিকে তাকালে তুমি ভয় পাও, স্পর্শ করলে কাঁপতে থাকো, তা আমি ভালো করেই জানি। না লর্ড, আমি সবসময় আপনার অতি অনুগত ভৃত্য। তোমার অনুগত্য ভীরুতা ছাড়া আর কিছু নয়। আমি খুব ভালো করেই এটা জানি, অন্য যে কোথায় যাবার জায়গা থাকলে তুমি আমাকে অনেক আগেই ছেড়ে যেতে। তুমি ছাড়া আমি বাঁচব কেমন করে? 2-1 ঘন্টা অন্তত তুমি আমাকে দুধ খাওয়াও। তুমি না থাকলে নাগিনের দুধ কে দুইবে ওয়ার্মটেল? কি লর্ড, আপনাকে দেখে তো মোটেই দুর্বল মনে হয় না। মিথ্যুক, বিরাট নিঃশ্বাস নিয়ে লর্ড বলল। দেখে কি আমাকে এই রকম মনে হয়? 2-1 দিন কেউ আমাকে দেখাশোনা না করলে হয়তো মরে যাব। তোমার সেবায় আমার হারানো স্বাস্থ্য ফিরে পেয়েছি। সেই সেবা আন্তরিক না হলেও যাকগে, তোমাকে অনেকবার বলেছি, আবার বলছি, হ্যারি পটারকে আমার কাজে লাগাবার বিশেষ কারণ আছে। আমি ওকে ছাড়া অন্য কাউকে কাজে লাগাবো না। 13টা বছর আমি অপেক্ষা করেছি, তাই আর 2-1 মাস দেরি হলে কিছু যায় আসে না। তোমার ওই ছেলেটার নিরাপত্তার জবাবে আমি বলছি, আমারও অতি উন্নত মানের পরিকল্পনা আছে, তা তুমি জানো। সেটা কার্যকরী হবেই, তবে তোমার একটু সাহসের প্রয়োজন আছে। শোনো ওয়ার্মটেল, যদি বদ্ধপরিকর হও, ভোল্ডেমর্টের ক্রোধ থেকে বাঁচতে সাহস তোমার স্বতঃস্ফূর্তভাবেই আসবে। লর্ড, এখানে আসার সময় আমি সবসময় ভেবেছি, প্ল্যানও আমার মাথায় আছে। তাছাড়া বার্থা জোরকিলের উধাও হয়ে যাওয়া বেশি দিন গোপন থাকবে না। আমরা যদি ঠিকমতো এগিয়ে যাই, আমি যদি ঠিকমতো কাজ করি, যদি তুমি প্ল্যান মোতাবেক কাজ করো ওয়ার্মটেল,
মন্ত্রণালয় ওই উদয় হয়ে যাবার ব্যাপারটা জানতেও পারবে না যদি তুমি স্থির মাথায় হট্টগোল না করে কাজটা করে যাও। অবশ্য আমি নিজে যদি করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমার শরীরের যা অবস্থা সে তো তুমি দেখতেই পাচ্ছ। ওয়ামটেল, আমাদের আরেকটি বাধা দূর করলে হ্যারি পটারের দিকে পথটা সুগম হয়ে যাবে। ওয়ামটেল বিষণ্ণ গলায় বলল, আমি আপনার অতি বিশ্বস্ত ভৃত্য লর্ড। ওয়ামটেল, আমার প্রয়োজন শুধু বিশ্বস্ততা নয়, মাথার ঘিলুও। দুঃখিত, তোমার দুটোর মধ্যে একটাও নেই। ওয়ামটেল অভিমান জড়িত কণ্ঠে বলল, আপনাকে আমি খুঁজে এনেছি। বার্তা জোরকিন্সকে আপনার জন্য তো আমি এনেছিলাম। অস্বীকার করি না, শীতল কণ্ঠে ব্যঙ্গ করে টন্ডেমথ বলল, তুমি বার্থ জোরকিন্সকে এনেছিলে, কিন্তু তখনকার বার্তা আর বর্তমানের বার্তা কি আগের মতো আছে? তুমি কি জানতে আমি ওকে কেমন করে গড়ে পিটে নিয়েছি? ওয়ামটেল বলল, আমি এই ভেবে ওকে এনেছিলাম ও আপনাকে সাহায্য করতে পারে। আবার মিথ্যে বলছো। ভোল্ডেমর্টের গলায় দারুণ নিষ্ঠুরতা। আমি অস্বীকার করছি না, ওর দেওয়া খবরাখবর খুবই মূল্যবান। ওকে ছাড়া আমার ভবিষ্যৎ কর্মপন্থা কখনো কৃতকার্য হতে পারত না। তাই তোমার কাজের জন্য আমি সুখী ও তোমার যথোচিত পুরস্কার পাওয়া উচিত। ওয়ামটেল, তোমায় আমার একটা অতি দরকারি কাজ করতে হবে। আমার অনেক অনুগতদের মধ্যে তুমি একজন যাকে চাইলেই পাওয়া যায়। সত্যি সত্যি বলছেন লর্ড? কি কাজ বলুন? ওয়ামটেলের গলায় আবারও নিদারুণ ভয়ের আভাস। আহ, চমৎকার। ওয়ামটেল, এখন না বলাই ভালো। আমার প্ল্যান মোতাবেক কাজের শেষে তোমায় দরকার হবে, কিন্তু তোমাকে বলছি, আমি শপথ করে বলছি, তুমি একদিন বার্তা জোরকিন্সের মতোই প্রয়োজনীয় হবার সম্মান পাবে। আপনি আপনি সহসা ওয়ামটেলের আর্ত কণ্ঠস্বর, আপনি তো আমাকে হত্যা করবেন, তাই তো চান? সেই শীতল কণ্ঠ বলল, হাই ওয়ামটেল। ওয়ামটেল, এই কথা তোমাকে কে বলল? বার্থাকে আমি প্রয়োজন হয়েছিল বলেই হত্যা করেছি। বারবার জাদু প্রয়োগে ও কোনো কাজের যোগ্য ছিল না। এই সহজ সরল সত্য কথাটা তোমাকে বললাম। যদি ও মন্ত্রণালয়ে ফিরে যায় এবং বলে দেয় ছুটির সময় ও তোমার সঙ্গে মিলিত হয়েছিল, জাদুকররা মরে গেলে কখনোই মন্ত্রণালয় কোনো কাজ করতে পারে না। ওরা রাস্তার ধারে সরাইখানাতে জাদুকরীদের সঙ্গে কাজ করতে পারে। ওয়ামটেল বিরতির কিছু একটা বলল। ফ্রাঙ্ক শুনতে পেল না। আমরা আবার ওর স্মৃতিশক্তি ঠিকমতো চালু করতে পারি কি সেটা অকেজো করে দিতে পারে কোনো শক্তিশালী জাদুকর। ওর কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটা যদি কাজে লাগাতে না পারি তাহলে পারতপক্ষে ওকে অপমান করা হবে। বাধ্য হয়েই ওকে হত্যা করেছি। করিডোরে লাঠি হাতে চেপে দাঁড়িয়ে ফ্রাঙ্ক ওয়ামটেল ও অদেখা মানুষটি, যাকে ওয়ামটেল অসম্ভব ভয় পায়, তার কথা শুনছিল। হঠাৎ ওর মনে হলো লাঠিটা ও ঠিকমতো ধরতে পারছে না, ঘামে ভিজে হাত থেকে ছিটকে পড়তে চাইছে। ওই শীতল কণ্ঠের লোকটি অকপটে বলছে যে একটি মেয়েকে ও খুন করেছে, খুব আনন্দ সহকারে বলছে। লোকটা অসম্ভব ধূর্ত, পাগল খুনি, আরও খুন করার পরিকল্পনা করছে। হ্যারি পটার কে? তার সম্বন্ধে বৃদ্ধ অর্ধভঙ্গু বৃদ্ধটি কিছুই জানে না ফ্র্যাঙ্ক। সে বিপদের মধ্যে রয়েছে। তবে ও কী করবে? টেলিফোন বুথে গিয়ে ও যা যা শুনেছে সব পুলিশকে জানাবে, গ্রামবাসীদের বলবে। আবার সেই মারাত্মক বরফের মতো ঠান্ডা গলার স্বর শুনতে পেল। ফ্রাঙ্ক যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে স্থানুর মতো রইল। আর একটি অভিশাপ দাও হোগার্টদের, আমার অতি প্রিয় পাত্র ওয়ামটেল। ব্যাপারটা পাকা হয়ে গেছে, আর কোনো তর্ক নয়। চুপ, আমি নাগিনের ডাক যেন শুনতে পাচ্ছি। তুমি পাচ্ছ ওয়ামটেল? তারপরই ওর কণ্ঠস্বর বদলে যায়। ও অদ্ভুত স্বরে শুধু নানা কথা বলতে থাকে। কখনো শব্দ থেকে থুতু ফেলে, কখনো বা বিষাক্ত সাপের মতো হিস হিস শব্দ করে নিঃশ্বাস ফেলতে থাকে। ফ্রাঙ্ক ভাবল নিশ্চয়ই ওর মৃগরোগ আছে। হঠাৎ মনে হলো অন্ধকার করিডোরে কে যেন ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে। ফ্রাঙ্ক দেখার জন্য মাথা ঘোরাতে চেষ্টা করল, কিন্তু হাজার চেষ্টা করেও মাথা ঘোরাতে পারল না। ওর সমস্ত শরীর যেন পঙ্গু হয়ে গেছে। অজানা এক ভয়ে মন বিকল হয়ে গেছে। মনে হলো কেউ বা কিছু
একটা জীবন্ত প্রাণী অন্ধকার করিডর দিয়ে ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠিক সেই সময়ে ঘরের কাঠের আগুনের এক ঝলক রূপালী শিখা করিডরে এসে পড়তেই ও কম্পিত চোখে দেখল একটা প্রায় 12 ফিট লম্বা সাপ করিডরে মোটা পুরো ধুলোর উপর সাপটা শুয়ে। এগিয়ে আসা সাপের দিকে ও দারুণ ভয় পেয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সাপটা নীল চোখে ওকে যেন গ্রাস করতে আসছে। কিন্তু কি করতে পারে ফ্রাঙ্ক? একটি মাত্র পথ, সেখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু পালিয়ে বাঁচতে গেলে ঘরের ভেতরে যেতে হবে। সেখানে দুটো লোক আগুন জ্বেলে নানা ভয়ঙ্কর সব কথা বলছে, খুনের পরিকল্পনা করছে। আর যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে না নড়লে সাপটা ওকে নির্ঘাত মেরে ফেলবে। কিন্তু আশ্চর্য, ও কিছু করার আগেই 1 সেকেন্ডের মধ্যে হীরকখচিত লেজওয়ালা ভয়র্ত সাপটা হিস হিস শব্দ করতে করতে সামান্য খোলা জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ফ্রাঙ্ক দরদর করে শুধু ঘামতে লাগলো তা নয়, লাঠি ধরে থাকা হাতটা কাঁপতে লাগলো। কিন্তু ওর মনে হলো সাপটা যেন শীতল কণ্ঠের খুনিদের সঙ্গে কিছু কথা বলছে হিস হিস শব্দ করে। আশ্চর্য, সাপ আর মানুষ দুজনেই কথা বলছে, তা কখনো হতে পারে? আশ্চর্য, আশ্চর্য। সাপের সঙ্গে মানুষের কথা, অসম্ভব। ফ্রাঙ্ক বুঝতে পারে না ওদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে। আর করিডোরে দাঁড়াতে ওর মন চাইল না। ভাবল ঘরে ফিরে হাঁটুতে সেক দিলে অনেক আরাম পাবে, হাঁটুর উপর ব্যাগটা রেখে শুয়ে পড়বে। কিন্তু সমস্যা হলো ওর একটা পাও করিডোর থেকে চলতে চাইল না। বেশ খানিকটা সময় স্থানুর মতো কাঁপা কাঁপা শরীরে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কানে এলো সেই মাঢারের তীক্ষ্ণ কণ্ঠস্বর। বলল, ওয়ামটেল, নাগিনী এক দারুণ সুসংবাদ নিয়ে এসেছে ওয়ামটেল। সত্যি লর্ড? ওয়ামটেল যেন লাফিয়ে উঠে বলল। সত্য, শীতল কণ্ঠে বলল। হ্যাঁ, ও বলল। এক বৃদ্ধ মাগল দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। সাধারণ মানুষকে জাদুকররা মাগল বলে। ফ্রাঙ্কের তখন পালাবার বা লুকিয়ে থাকার সুযোগ নেই। যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। ঘরের ভেতর থেকে একজন বেরিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। বেঁটে খাটো পাতলা পাকা চুলওয়ালা একজন। টাক পড়তে আর দেরি নেই। লম্বা পুঁছুলো নাক, কুতকুতে একজোড়া চোখ, চোখ দুটো ভেজা ভেজা। ওর চোখে মুখে ভয় মিশ্রিত উদ্বেগের ছাপ। ওয়ামটেল, ওকে ভিতরে নিয়ে এসো। তুমি কি ভদ্রতা জানো না? ঘরের ভেতরে শীতল কণ্ঠের লোকটি কাঠের আগুনের সামনে অতি পুরনো হাতলওয়ালা চেয়ারে বসে কথাটা বলল। ফ্রাঙ্ক কিন্তু যে কথাগুলো বলছে তার মুখ দেখতে পেল না, তবে সাপটা দেখল ধুলোতে ভর্তি পুরনো কার্পেটের উপর পোষা কুকুরের মতো ওর পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে। ঘরের মধ্যে একমাত্র আলো হলো কাঠের আগুন। ফ্রাঙ্ক ওর মুখ দেখতে পেল। চেয়ারে ফিট ঠেকিয়ে বসে রয়েছে আগুনের দিকে মুখ করে। লোকটা এত বেটে যে চেয়ারে পিঠ ঠেকিয়ে বসার পরও মনে হলো চেয়ারটা শূন্য। এত বেটে আর ছোটোখাটো যে ফ্রাঙ্ক লোকটার মাথাও দেখতে পেল না। ফ্রাঙ্ক ঘরের মধ্যে দেওয়ালে যেসব ছায়াগুলো পড়েছে তার দিকে তাকালো। দেখতে দেখতে মনে হলো সেগুলো যেন ছায়া নয়, পরপর অনেকগুলো মাকড়সার জাল ছাদের কড়ি কাঠে দেওয়ালে হাত ধরাধরি করে দাঁড়িয়ে রয়েছে তারই ছায়া। মাগল, তুমি কি আমাদের সব কথা শুনেছ? শীতল কণ্ঠ প্রশ্ন করল। ফ্রাঙ্ক বুঝতে পারল লোকটাকে ও যদি ভয় পায় তাহলেও পেয়ে বসবে। এখন ও নিজেদের ঘরের মধ্যে দাঁড়িয়ে। লোকটা খুনি হোক, যাই হোক, ওকে ভয় পেলে চলবে না, প্রতিরোধ করতে হবে। কী সব যাতা বলছেন? আমি তোমাকে মাগল বলছি। তার মানে তুমি আমাদের মতো জাদুকর নও। জাদুকর বলতে কি বলতে চাইছেন বুঝতে পারছি না। ফ্রাঙ্ক ক্রমশ নিজের শক্তিতে ফিরে আসছে। আমি তোমাদের যেসব কথাবার্তা শুনেছি সেগুলো থানায় গিয়ে রিপোর্ট করতে পারি। তোমরা দুজনে খুনি, আরও খুন করার ছক কষছ। আমি যদি এখান থেকে ফিরে না যেতে পারি তাহলে আমার স্ত্রী থানায় যাবে। হাসালে বোকা মাগল। আমরা জানি তোমার স্ত্রী নেই, তাছাড়া কাকপক্ষেও জানে না তুমি এখানে এসেছো। শোনো মাগল, লর্ড ভোল্টমর্টের কাছে মিথ্যে কথা বলবে না। মাগলদের আমি চিনি। লর্ড, একটু আগে তুমি সভ্যতার কথা বলছিলে। সভ্য হলে আমার দিকে ফিরে কথা বলো। কেন সাহস নেই?
ফ্রাঙ্ক বলল। কাঠ পড়ছে খটখট করে, সেই শব্দে কথা যেন শোনা যায় না, কিন্তু আমি মানুষদের চেয়েও বেশি। বেশ, তুমি যখন চাইছো, আমি তোমার দিকে মুখ করে বসছি মাগল। ওয়ামটেল, আমার চেয়ারটা একটু ঘুরিয়ে দেবে মাগলের দিকে? ওয়ামটেল কথাটা শুনে শুধু হুম শব্দ করল। চেয়ারটা ঘুরিয়ে দিল না লর্ডের আদেশ মতো। সামান্য সময়, তারপর ও সাপটাকে ডিঙিয়ে শীতল কণ্ঠ লর্ড ভোল্টেমর্টের চেয়ারের কাছে গিয়ে চেয়ারটা এমনভাবে ঘোরালো যাতে দুজনে মুখোমুখি হয়। সাপটা হিস হিস শব্দ করে ওর চৌকো মাথা তুলল। চেয়ারে বসে থাকা লর্ডকে ফ্রাঙ্ক দেখল। দেখা মাত্র ওর হাতের লাঠিটা শব্দ করে মেঝেতে পড়ে গেল। ও শুধুমাত্র তীব্র তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। চেয়ারে বসা লর্ড ওকে কিছু বলল। ফ্রাঙ্কের সেই কথা কানে গেল না। লোকটা ওর হাতের দণ্ডটা তুলল। দণ্ড থেকে সবুজ রঙের বিদ্যুৎ ভীষণ এক শব্দ করে ফ্রাঙ্ককে স্পর্শ করল। ফ্রাঙ্ক জড় পদার্থের মতো ধপ করে কার্পেটের উপর পড়ে গেল। পড়বার আগেই অমৃত। 200 মাইল দূরে হ্যারি পটার নামে 9-10 বছরের ছেলেটি ঘুমের ঘোরে আর্তনাদ করে বিছানায় উঠে বসল।